হসপিটালে লাজু সুস্থ হতেই সব সত্যি লাজুকে বলে দিল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতার মনটা একদমই ভালো লাগে না। বনলতা ঠিক করে ময়ূকের ব্যাপারে সব সত্যিটা অনুভবকে জানিয়ে দেবে, কারণ এইভাবে তো আর চলতে পারে না। অনুভবেরও সত্যিটা জানাটা দরকার। তখন বনলতা বলে, আচ্ছা অনুভব, তুমি কি এখন খুব ব্যস্ত? অনুভব তখন বলে, হ্যাঁ, ব্যস্ত থাকাটাই তো দরকার, তাই না? এরপরে অনুভব বলে, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, আমি এক্ষুনি আসছি। এই বলেই বাইরে বেরিয়ে যায়। তখন বনলতা ভাবে, যা, কোথায় চলে গেল অনুভব কথা বলতে বলতে। অনুভব বলে, কি ভয় পেয়ে গেছো? ভাবছো তুমি পালিয়ে গেছিলে বলে আমি পালিয়ে যাব নাকি? না না, আমি পালিয়ে যাব না, আমি আসছি এক্ষুনি। এরপরেই দেখা যায় যে লাজুর কাছে গিয়ে লাজুকে সরি বলবে বলে ঠিক করে অনুভব। তখনই চলে এসেছে অনু আর বলে, দাদাভাই তুই কি করছিস বলতো? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? অনুভব তখন বলে লাজুর কাছে, মা যেভাবে লাজুকে অপমান করলো আমার মোটেও এই বিষয়টা ভালো লাগেনি, আমি চাই লাজুকে সরি বলতে। তখন অনু বলে, তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায় হচ্ছে। তুই কি ভাবছিস কারোর চোখে এই বিষয়টা পড়ছে না? সবার চোখেই কিন্তু এই বিষয়টা পড়ছে রে ছোটদা ভাই। তুই এরকম করিস না, নিজের প্রতি একটু ধৈর্য ধর, না হলে কিন্তু খুব বিপদে পড়বি। বনলতাদির কথাটা অন্তত একবার ভাব, তুই যদি এখন যাস তাহলে কিন্তু পুরো বিষয়টা হাতের বাইরে চলে যাবে। এরপর অনুর কথা শুনে আবারও নিজের ঘরে ফিরে যায় অনুভব। আর তখনই বনলতা বলে, এই তো তুমি চলে এসেছো, কোথায় গিয়েছিলে? খুব কি দরকারি কাজ ছিল? অনুভব বলে, না, আমার কাজ এখন শুরু হবে, তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে আমার কাজটা করতে দাও। এরপরে বনলতা বলে, শোনো না, তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যেগুলো না বললেই নয়। আমার মনে হয় আমি যদি কথাগুলো একবার বলে দিতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবনটা সুখের হবে, আদারওয়াইজ দাম্পত্য জীবন সুখের হতে গেলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় লাজু ঠাম্মির ওষুধ খুঁজতে থাকে। ঠাম্মির খুবই গ্যাস অম্বল হয়েছে, গলা বুক একেবারে জ্বলে যায়। ঠাম্মির জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে। লাজু ওষুধের বাক্সটায় ওষুধ খুঁজতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কোনোভাবেই সেই ওষুধ আর খুঁজে পায় না। এরপরেই ঠাম্মি তখন বলে, লাজু তুই এক কাজ কর, জোয়ান টোয়ান থাকলে দে, ওই সব খেয়ে আমি এখন আপাতত জ্বালা যন্ত্রণাটা কমাই, ওষুধ মনে হয় নেই। তখন লাজু বলে, এক কাজ করি, আমি বরং বড় বৌদিদির ঘর থেকে ওষুধটা নিয়ে আসি। ঠাম্মি বলে, সবাই আজকে অনেক খাটাখাটনি করেছে, এত রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আর কাউকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তুই দেখ না। এরপর লাজু বলে, কেন গো ঠাম্মি, আরে তুমি এত অসুস্থ, তারপর যদি ওষুধ না নিয়ে আসি তোমার শরীর তো আরও খারাপ হয়ে যাবে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই বলে লাজু চলে যায় কিঙ্কিনির ঘরের দিকে। অন্যদিকে বারবার করে বনলতা একটা কথা বলার চেষ্টা করে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা খুব খারাপ হচ্ছে, বলাটা খুব জরুরি। এরপর বনলতা বলে, জানো তো অনুভব, আমি চেয়েছি তোমার সাথে সংসার শুরু করতে নতুন করে, যেখানে থাকবে না আর কোনো বাধা বিপত্তি, যেখানে সব সত্যি দিয়ে সব কিছু শুরু হবে। এর মধ্যেই লাজু কিঙ্কিনিকে বলে, বড় বৌদিদি, ঠাম্মির না খুব গ্যাস অম্বল হয়েছে, শরীরটা মোটেও ভালো লাগছে না, ঠাম্মি বলছিল যেতে হবে না, কিন্তু আমি এসেছি ওষুধ নিতে। কিঙ্কিনি বলে, দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই বলে কিঙ্কিনি ওষুধ নিয়ে আসে আর বলে, লাজু এটা তুমি খাইয়ে দাও এক্ষুনি, দেখবে জ্বালা যন্ত্রণা যা আছে কমে যাবে, সাবধানে যেও। লাজু দৌড়তে শুরু করে আর সিঁড়ি থেকে নামার সময় একদম পা পিছলে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই কিঙ্কিনি এসে বলে, লাজু তোমার কি হলো? আর এর মধ্যেই বনলতা যখনই ময়ূকের ব্যাপারটা পুরোপুরি বলতে যাবে অনুভবকে, তখনই লাজু বলে চিৎকার করে ওঠে কিঙ্কিনি, আর শুনতে পেয়ে অনুভবও ঘর থেকে বেরিয়ে যায়। বনলতা বলে, লাজুর আবার কি হলো? এরপরে অনুভব বলে, লাজু লাজু তোমার কি হয়েছে? বৌদিও পড়লো কি করে? কিঙ্কিনি বলে, মনে হয় ঠাম্মির জন্য ওষুধ নিতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। এরপর একে একে বাড়ির সবারই ঘুম ভেঙে যায় আর উঠে দেখে লাজুর অবস্থা। তখনই অনুভবের মা বলে, দেখো অনুভব, তুমি ঘরে যাও, লাজু সামান্য একটু কেটে গেছে, আমরা দেখে নিচ্ছি। কিন্তু অনুভব বলে, না মা, আমি এতটাও খারাপ মানুষ হতে পারবো না, লাজুর অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ। এর মধ্যেই তখনই জেঠিমণি বলে, কিন্তু অনুভব, আজকে তো তোমার ফুলশয্যা, জীবনে এই দিনটা কি আর বারবার আসবে বলো? আজকে রাতটা তোমাদের কাছে কত স্পেশাল, তুমি বনলতাকে চিনবে, বনলতা তোমায় চিনবে, তোমাদের সব কিছু ঠিক হয়ে যাক, আমরা তো এটাই চাই। এরপরেই ঠিক সেই মুহূর্তে অনুভব বলে, তুমি দেখতে পাচ্ছ না জেঠিমণি, মেয়েটার কি অবস্থা হয়েছে, আর তুমি এখন বলছো আমি এসব করব? না, ইম্পসিবল, যতক্ষণ না লাজু সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না। এরপরেই ঠাম্মি বুঝতে পেরে যায় যে অনুভবের যে দুর্বলতার জন্মেছে লাজুর প্রতি, সেটা এত তাড়াতাড়ি সহজে কোনোভাবেই যাবে না। এর মধ্যে ঠাম্মি বলে,
ছোট বৌমা, লাজু আমার জন্য ওষুধ নিতে গিয়েছিল কিঙ্কিনির ঘরে। কি করবে, বেচারি পড়ে গেছে, তুমি এখনও খারাপ কথা বলতে ছাড়বে না? স্ত্রী তখন বলে, কেন ছাড়বো বলুন তো মা, ওর জন্যই আজকে আমাদের বাড়িতে এত ঝুট ঝামেলা হচ্ছে। ও তো একটা পরের বাড়ির মেয়ে, ওর সাথে তো আমাদের কোনো কুলে কোনো সম্পর্ক নেই, তাহলে ও কেন থাকবে এখানে? এরপরেই বনলতা নেমে আসে ওপর থেকে আর বলে, অনুভব, ওর কপালটা তো কেটে গেছে। এরপরেই ফার্স্ট এড বক্স নিয়ে আসার জন্য বলে, কিন্তু যেহেতু লাজুর জ্ঞান ফিরছে না, তাই অনুভব ঠিক করে লাজুকে নিয়ে হসপিটালে যাবে। এরপর অনুভব বলে, দাদাভাই গাড়িটা বার কর, ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। শ্রী তখন বলে, এইটুকু কেটে গেছে আর তার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে? ওকে কোথাও নিয়ে যেতে হবে না, ওকে তুমি রেখে যাও, আমরা সুস্থ করে দেব। কিন্তু অনুভব রেগে যায় আর বলে, কিরে দাদাভাই, তুই কি এইভাবে দাঁড়িয়েই থাকবি? তখন বলরাম বলে, আরে কৃষ্ণ, তুই আমার ওপর এত মেজাজ দিচ্ছিস কেন বলতো? আমি কি বলেছি করব না? করছি তো, আমি যাচ্ছি। এরপরে জেঠিমণি বলে, দেখেছিস তো, এখন কৃষ্ণকে থামানো কারোর পক্ষেই সাধ্য নয়। আমার মনে হয় ও যেটা চাইছে সেটাই করতে দেওয়া উচিত। কিন্তু ঠাম্মি বুঝতে পেরে যায় শ্রী সবটা ধরে ফেলেছে। অনুভবের যে দুর্বলতা হয়ে গেছে লাজুর প্রতি, সেটা বুঝতে পেরে গেছে অনুভবের মা। এরপর লাজুকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে বনলতা ঘরে চলে যায়। কিঙ্কিনি বলে, আমি জানি তোমার ভালো লাগছে না, আজকের রাতটা তো তোমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল, সেই স্পেশাল রাতটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে এটা তো আমরা কল্পনাও পর্যন্ত করতে পারিনি। তখন বনলতা বলে, কি আর করা যাবে, লাজু তো আর ইচ্ছে করে এসব কিছু করেনি, হয়ে গেছে। এরপরে কিঙ্কিনি বলে, জানো তো কৃষ্ণ না কারোর কিছু হলেই খুব ভয় পেয়ে যায়। ও খুবই কিন্তু নরম স্বভাবের, দেখে মনে হবে হ্যাঁ ও খুব কিছু বলছে, বাট ও খুবই দুর্বল। বাড়ির কারোর কিছু হলে সবার আগে ও ছুটে যায়, ও খুব হেল্প করতে ভালোবাসে মানুষকে। বনলতা ভাবে, সে সব তো বুঝলাম, কিন্তু লাজু এমন সময় এটা ঘটালি, আমি তো সত্যিটাই বলে উঠতে পারলাম না অনুভবকে। মন থেকে একটা সাহস নিয়েছিলাম যে এইবার আমি সবটা বলে দেব, কিন্তু সেটাও তো আর হলো না। জানি না এরপর কিভাবে সবটা বলবো, তবে বলতে তো আমাকে হবেই, এইভাবে তো চলতে পারে না। এর মধ্যেই লাজুকে ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় ডাক্তারবাবু আর বলে, সামান্য একটু চোট লেগেছে তো, আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। বলতে না বলতেই লাজুর জ্ঞান ফিরে এসেছে। লাজু তখন বলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই খিটকেল? আজকের রাতটা তুমি এইভাবে নষ্ট করতে এসেছো, তুমি যাও না, আমি ঠিকই সুস্থ হয়ে গেছি। তখনই অনুভব বলে, চুপ, একদম চুপ, তুমি না বেশি কথা বলবে না, তোমার শরীর অসুস্থ, তুমি ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পারছো না, আর বলছো তুমি নাকি সুস্থ। একদম এসব নাটক করবে না। দেখো লাজু, তুমি কি সত্যিটা বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না, কোনটা? এরপর লাজু বুঝতে থাকে খিটকেল ঠিক কী কথা বলতে চাইছে। খিটকেল যে লাজুকে ভালোবেসে ফেলেছে, ভালোবাসার কথা বলতে চাইছে, সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না লাজু। দিকে অনুভব নিজের মনের কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায়।